একটা বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে তারেক রহমানকে রয়টার্স তার ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করেছিল, যে তারেক রহমানকে জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র এবং কন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে তার দৃষ্টিভঙ্গি কি। তখন তারেক রহমান বলেছেন যে জনগণ চাইলে তারা রাজনীতি করবে, এতে সমস্যার কিছু নেই। এইটা ধরে যারা এখনো দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক সেটা চায়, যারা আওয়ামী লীগ ফিরে আসলে তাদের পায়ের নিচে মাটি থাকে না, সেটা জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন, ক্লাব মঞ্চ বলেন, তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে। এবং তাদের বসরা যারা সুদূর ফ্রান্স আমেরিকা থেকে বয়ান দেন তারাও তেলে বেগুনে খুব জ্বলে উঠেছেন। তারেক রহমান খুব গর্হিত কাজ করছেন। একজন প্রশ্ন করছেন, শুনলাম দেখলাম যে এটা বলার তারেক রহমানকে। আমার বাবু প্রশ্ন, আওয়ামী লীগ রাজনীতি করবে না এটা বলার হাজার মাইল দূর থেকে আপনি কে? আপনারা তো বাংলাদেশটাকে একেবারে মবের রাজ্যে, মব উস্কে দিয়ে এই দেশটাকে জঙ্গিবাদ উগ্রবাদ দিয়ে আফগানিস্তান বানানোর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সেই মানুষগুলো এখন এই প্রশ্ন তুলছে কারণ বাংলাদেশে যেন একটা শান্তির সুবাতাস না বয় কখনো। আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও, দেশে একটা বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগের পক্ষে। ফলে তাদের এই এজেন্ডা কতদিন এভাবে চলতে থাকবে। বিএনপি এবং তারেক রহমান এবার ক্ষমতায় আসার মধ্যে দিয়ে তার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা করতে হবে সেই চ্যালেঞ্জটা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাকে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিতে হবে। সেনাবাহিনী ব্যারাকে ফেরত নেয় এটা সেনাবাহিনীর দিক থেকেই দাবি। সেনাপ্রধান নিজেই গত বছর বলেছিলেন আর কাহাতক, কতকাল সেনাবাহিনী রাস্তায় এসব করবে। সেনাবাহিনী তার চূড়ান্ত কাজ যেটা সেটা করে দিয়ে গেছে, একটা সুষ্ঠু পরিবেশে, সংঘাতহীন পরিবেশে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে দিয়ে গেছে। সেনাবাহিনী গেলে পরে পুলিশ দিয়ে যেন এই বাংলাদেশের 16 কোটি মানুষের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটা তারেক রহমানের সর্বাধিক প্রায়োরিটির কাজ। সেটা করতে গিয়ে যদি এই মব মাস্টাররা তারা আমাদের দেশে আবার রাজনৈতিক অস্থিতিশীলতা বজায় রাখে তাহলে কিছুই বলার থাকবে না। সেজন্যই আমাদের আজকের এই আলোচনার অবতারণা এবং আলোচনার অবতারণার ভিত্তি যে জায়গাটা সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশের দেশ আনন্দবাজার পত্রিকা ভারতে হেডলাইন করেছে, আওয়ামী লীগকে কি ফেরাবেন প্রধানমন্ত্রী তারেক? দিল্লির সঙ্গে সম্পর্কে কি কি কৌশল, 5টি চ্যালেঞ্জ খালেদা পুত্রের সামনে। অনেকের মতে দেশে ফেরার পরে তারেককে দেখতে ঢাকার রাজপথের বিপুল জনসমাগমই ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিয়েছিল। হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশের মানুষ যে নেতার খোঁজ করছিলেন তারেক যেন সেই নেতা হয়েই ঢাকায় পা রেখেছিলেন। বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। ফলে এটা প্রায় নিশ্চিত যে শেষ মুহূর্তে নাটকীয় কোনো মোড় না ঘুরলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানই সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু কুর্সিতে বসার পর তারেকের ভবিষ্যতের পথ খুব একটা মসৃণ হবে না বলেই মনে করছেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল একাংশ। অন্তত প্রথম পর্বে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মোকাবেলা তাকে করতে হতে পারে। প্রত্যাশিতভাবে নতুন সরকারের গতিবিধি ও পরবর্তী পদক্ষেপ দিকে নজর রেখেছে নয়াদিল্লিও। তবে হবু প্রধানমন্ত্রী তারেকের মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরে তার অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। কূটনীতিকদের একাংশের মতে তখন থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়েছে। জামাতের বদলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেই বিষয়টি আরো ত্বরান্বিত হতে পারে বলেই মনে করছেন অনেকে। আমরা এই আলোচনা গত কয়েকদিন ধরেই করছি। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে যে গত 17 বছর ডিসেম্বর যখন ফিরলেন তখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ। সেই পর্বে দেশের রাজনীতিতে তারেকের প্রত্যাবর্তন ছিল তাৎপর্যপূর্ণ। অনেকের মতে দেশে ফেরার পর তারেককে দেখতে ঢাকার রাজপথে বিপুল জনসমাগমে ভবিষ্যতের নেতৃত্বের ইঙ্গিত করে দিয়েছিল। তারেক রহমানের উপর জনতার আস্থা তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এ পর্যায়ে আওয়ামী লীগ সম্পর্কে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর যে প্রশ্নটি উঠেছে তা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। তারেক নিজে একাধিকবার দাবি করেছেন কোন রাজনৈতিক দল বা তার কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষপাতী তিনি নন। এটা তারেক রহমান বেশ কয়েকবারই স্পষ্ট করে তিনি যতগুলো ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন। কেউ দোষ করলে আইন মেনে তার শাস্তি নিশ্চিত করাই হবে তার সরকারের লক্ষ্য। হাসিনা আমলে বাংলাদেশে দীর্ঘদিন নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বিএনপিকে। তারেক কি সেই পথে হাঁটবেন? তিনি কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন?
বিরোধী জামাতের সঙ্গে সেক্ষেত্রে আরো বড় সংঘাত হতে পারে বিএনপির। ফলে তারেককে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যে ভারত বিরোধী শক্তি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল। বাংলাদেশে বহু এলাকায় শক্তি বাড়িয়েছে এই কট্টরপন্থী দল। সেক্ষেত্রে বলা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের উপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করবে। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। জুলাই গণহত্যায় মামলায় বাংলাদেশ আদালতে তিনি ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের খাড়া। একাধিকবার ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার হাসিনা প্রত্যাবর্তন চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছেন। বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনিও আজকে বলেছেন যে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এখন ডক্টর ইউনূস অন্যান্য ক্ষেত্রে যেই ভারতের সাথে বিরোধিতার পথে গিয়েছিলেন, সেই পথে হেঁটে তারেক রহমান কি শেখ হাসিনাকে ফেরতের চেষ্টা করবেন, নাকি তারেক রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রেখে শেখ হাসিনাকে আনার জন্য ট্রাই করবেন? এইটা এখন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে থাকবে এবং এখানে তারেক রহমানের কূটনৈতিক কৌশলতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। বিএনপির ভূমিধস বিজয়ের পরপরই আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থক এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে প্রশ্ন উঠছে, এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতি বিএনপির আচরণ কেমন হবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা কি সহসাই রাজনীতিতে ফিরতে পারবেন? খুব স্বাভাবিক প্রশ্ন। অন্যদিকে এনসিপি নেতারা কি বলছেন, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই তারা হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছেন। বিএনপি রাজনীতি তারা নিশ্চিহ্ন করে দেবেন, এমনটাই বলা হচ্ছে। সে বিষয়ে পরে আসছি। আমরা আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করতে পারি এই মুহূর্তে বিএনপির যিনি অন্যতম শীর্ষ নেতা এবং খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রত্যর্পণের অনুরোধ জানাবে। বিএনপি মানে বিএনপি সরকার। শুক্রবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলছেন, আমরা আইন অনুযায়ী তার প্রত্যর্পণের মানে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। বক্তব্যটা আমরা একটু খেয়াল করি, খুবই সফট মনোভাব প্রকাশ করেছেন। মানে এর বাইরে তো তিনি বলবেন না যে সব মাপ সব কিছু আমরা ভুলে গেছি, একেবারে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, প্রশ্নই ওঠে না। আইনের ভাষাতেই তাকে কথা বলতে হবে। যেহেতু শেখ হাসিনা দণ্ডিত আসামি, বাংলাদেশের যে আদালতই হোক, ফাঁসির রায় তো তার বিরুদ্ধে ঘোষিত হয়েছে, তবে খুবই সফটলি তিনি কথাগুলো বলেছেন। এর সাথে বিএনপির তৃণমূলের একটি ঘটনা উল্লেখ করতে চাই। আমি বলছি না এই ঘটনার মধ্য দিয়েই একেবারে সবকিছুই মানে বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকেও রাতারাতি এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নেবে। বিষয়টি হচ্ছে যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয়, যেটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল, জামাতে ইসলামী বন্ধ রেখেছিল, সেই অফিসটি খুলে দেওয়া হয়েছে। পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, বিএনপির উপজেলা সভাপতি আবু দাউদ খান। এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি যথেষ্ট ভাইরাল হয়েছে। এর পরপরই আওয়ামী লীগ নেতাদের কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে, বা সেখানকার স্থানীয় নেতাদের পর্যায় থেকে, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবার নস্যাৎ করব। দল মত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই। আর আবু দাউদ খান কি বলছেন গণমাধ্যমের সামনে? তিনি বলছেন, দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে
খেয়াল করুন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে, যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে আমাদের। কোনো অবস্থাতে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা যেন কেউ ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকে ভোট দিয়েছিল যেমন সত্য, আবার জামাতের ভোট ব্যাংকেও আওয়ামী লীগের কিছু ভোট গেছে, যারা এই 18 মাস বিএনপি তৃণমূল নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে, সবই সত্য। তবে আওয়ামী লীগের একটি অংশ ভোট জামাতকে রোখার জন্য ধানের শীষে সিল মারা হয়েছে তাদের পক্ষ থেকে, চরম সত্য কথা। সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে। তিনি বলছেন যে আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ যদি কোনো আঁচড় দেয় আমাকে জানাবেন, কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব না। এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকার উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। আমার ধারণা এটি সাধারণ মানুষ চায় এই মুহূর্তে। এবং আওয়ামী লীগের ভোট ছিল দুই দলের জন্যই, জামাতের জন্য, বিএনপির জন্য। যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছিল ভোটের আগে, হয়েছেও তাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সোজাসাপটা বলেছেন যে আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনা ভারতে গিয়ে আপনাদের যেমন বিপদে ফেলেছেন, আমরাও এক ধরনের আপদে আছি। সেটির বহিঃপ্রকাশ মানুষ দেখতে চায়। তারেক রহমান দেশে ফিরে তিনি নিজেও সৌহার্দ্যের রাজনীতির ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি বিএনপি কখনোই মানে না বা বিশ্বাস করে না। যদিও এটি নিয়েও অনেক বিতর্ক আছে, তারপরেও তিনি বলেছেন। এবং শেখ হাসিনাও দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে তার যে অডিও বার্তা প্রকাশ হলো, সেখানে তিনি এই মন্তব্য করেছেন যে সেখানে না হলেও দ্য ওয়াল সম্ভবত একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ রাখা হয়েছে সেটি তুলে নেবে, সেই আবেদন করেছেন, সেই আশা প্রকাশ করেছেন। অতএব অনেকই তো হলো, আর নিঃসন্দেহে হিংসার রাজনীতি মানুষ দেখতে চায় না। অবশ্যই আওয়ামী লীগের যারা অপরাধী, আবারও বলি, যারা দুর্নীতি গুম খুনের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশের মানুষ চায়। কিন্তু আওয়ামী লীগ বিহীন রাজনীতি এই দেশে, অথবা বিএনপি বিহীন রাজনীতি, নিশ্চয়ই সেটি সম্ভব নয়। মানুষও সেটি প্রত্যাশা করে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পারি না? এতই দুঃসাধ্য? নিঃসন্দেহে না। এবং এই বাংলাদেশ পরাশক্তিগুলো একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে। নানান ধরনের ষড়যন্ত্র চারদিক থেকে। বিএনপির কাছে অন্তত মানুষের প্রত্যাশা দেশকে বাঁচাতে অন্তত গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। সত্যি সত্যি তারেক রহমানের প্রতি মানুষ সেই আশাটা করছে, প্রত্যাশাটা করছে। অথচ যেই কথিত বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিল এই তরুণ নেতারা, যেই স্বপ্নময় বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বলেছিল, তার বিপরীতে আমরা দেখলাম যে মবতন্ত্র কায়েম হতে পুরো 18টা মাস একটা অস্থিরতার মধ্য দিয়ে যেতে বাংলাদেশের সবকিছুকে। এই তরুণদের একাংশের কারণে তো, যাদের চোখে মানুষ স্বপ্ন দেখেছিল, তারা আবার এখন এই মুহূর্তে এসে হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ারি ছাড়ছে। এমনিতে তারা দায়মুক্তি আইন বাগিয়ে নিয়েছে ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে। তাদের পক্ষ থেকে এখন যে হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এটি আর মানাচ্ছে না তাদের মুখে। মানুষ যে কিভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে, সেটা তো প্রমাণিত। যে 6টি আসন এনসিপি পেয়েছে তা তো জামাতের কাঁধে ভর করে। এবং যে কথাগুলো বলা হচ্ছে যে এনসিপির কোনো নেতা একটা আসন থেকেও জিততে পারবে না, জাতীয় সংসদে একটা আসন দূরের কথা, তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের পদে দাঁড়ালেও জিততে পারবে না। চরম বাস্তবতা। সেই এনসিপি নেতারা এখন যে হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছে আগে থেকেই, তাদের বিপদ আঁচ করতে পেরে, তাদের বিপদ দিয়ে তো বাংলাদেশ চলবে না। পুরো বাংলাদেশটাই বিপদগ্রস্ত হচ্ছে কিনা ক্রমান্বয়ে মানুষ সেটাই বিবেচনা করবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কি বলছেন? আওয়ামী লীগের সঙ্গে হাত মেলালে 3 মাসের মধ্যেই বিএনপির পতন ঘটবে। দেখা যাক। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মন্তব্য করলেন, মির্জা আব্বাসের রাজত্ব ভেঙে খান খান করে দেওয়া হবে, বিএনপির
রাজনীতি নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এই উত্তেজনা, এই আক্রমণাত্মক বক্তব্য মানুষ আর দেখতে চায় না। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। পঞ্চগড়ে বিএনপি নেতা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, আমার মনে হয় ধীরে ধীরে বিএনপি সেদিকে যাবে, অন্তত মানুষের প্রত্যাশা সেটি।